দেখো এই 1 থেকে 7 নম্বর পয়েন্টে অনেক हेलो। কথা লেখা আছে, আমি একটু পরে अरे আসছি। তো আমার একটা हेलो। কোশ্চেন ছিল, আচ্ছা আমার কোশ্চেনটা ছিল যে আমাদের যে মূল সংবিধান, ঠিক আছে তো, ওটা তো একটা বই, একটা বই আকারে আছে, দেখবে উপরটা একটা, উপরটা লাল মলাট, হ্যাঁ, আর গোল্ডেন আকারে, গোল্ডেন গোল্ডেন রং দিয়ে লেখা আছে ভারতীয় সংবিধান, বেশ মোটা বই, একটা বাক্সের মধ্যে রাখা আছে, এবং সেই বাক্সের মধ্যে হিলিয়াম গ্যাস ভর্তি, ঠিক আছে, হিলিয়াম গ্যাস দেওয়া হয়েছে এই জন্যই যেন বইয়ের পাতাগুলো নষ্ট না হয়ে যায়। ওটা এখনো কিন্তু আমাদের একদম যেমনটা ছিল আমাদের মূল সংবিধান সেই 1946-এ বা 49-এ, যাই যাই সালটা আমরা, 46, 49, অ্যাকচুয়ালি 49 ধরবো আমি আর কি। তো সেখান থেকে আজ অবধি পাতাগুলো একই রকমই আছে, ঠিক আছে তো। কেন কি ওখানটায় মেনলি ওই বাক্সের মধ্যে হিলিয়াম গ্যাস ভর্তি করা আছে, যে হিলিয়াম গ্যাসটা পাতাগুলোকে নষ্ট হতে দিচ্ছে না। এটা একটা বৈজ্ঞানিক কারণ আছে। এবার আমার প্রশ্ন হলো যে ওই ভারতীয় সংবিধানে যে পাতাগুলিতে যা যা কথা লেখা আছে, ওটা কে লিখেছিল? তখন তো তখন তো আর মানে তখন सर তো ওই प्रेम সময় তো, बिहारी नारायण रायजादा। ভেরি গুড, বাহ সুন্দর, একদম ঠিক। দেখো আমি নামটা লিখছি, প্রেম বিহারী, প্রেম বিহারী নারায়ণ, नारायण रायजादा। নারায়ণ রেজাদা, ইনার হাতের লেখাই আমাদের ভারতের সংবিধান। একটা গল্প আছে, খুব ছোট্ট গল্প আছে এখানে একটা, যে যখন যখন ড্রাফটিং যখন ড্রাফটিং কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, যখন একটা খসড়া লেখা হয়ে গেল, সেখানে অনেকগুলো পাতা আছে, অনেকগুলো পাতা, এবার দেখা যাচ্ছে যেটা মূল সংবিধান লিখতে হবে, তো কে লিখবে? হ্যাঁ, তখন ওই সময়ে আমাদের যে আইনমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকর, যিনি চেয়ারম্যান, তার জানাশোনা একটা ফ্যামিলি ছিল, সেই পরিবারটা ছিল খুব হাতের লেখা সুন্দর, সবাই জানতো এটা। সেই পরিবার থেকে এই যে প্রেম বিহারী নারায়ণ রেজাদা, এই ব্যক্তি হাতের লেখা সবচেয়ে সুন্দর ছিল, ইনাকেই দায়িত্ব দেওয়া হলো যে আপনাকে লিখতে হবে। উনি মোটামুটি প্রায় 2.5 বছর ধরে লিখেছিলেন। আমার এখন সালটা মানে এটা মনে নাই, স্প্যানটা প্রায় প্রায় হবে 2 বছর সামথিং হবে। এবার এবার তাকে তাকে বলা হয়েছিল যে আপনি বিনিময়ে কি নেবেন, আপনি বিনিময়ে কত টাকা নেবেন লেখার জন্য। তো উনি কিন্তু কোনো টাকা চাননি, উনি বিনিময়ে যা চেয়েছিলেন সেটা হচ্ছে, উনি বলেছিলেন যে, নিজের নাম। ভেরি গুড, যে সংবিধানের প্রত্যেকটা পাতায় যেন আমার নাম থাকে, এবং এবং শেষ পাতায় আমার যেন দাদুর সই থাকে, প্রত্যেকটা পাতায় আমার সই, আর শেষ পাতায় তার দাদুর সই। এইটা ওনার ডিমান্ড ছিল, এবং বিনিময়ে তার এই ডিমান্ড পূর্ণ করা হয়েছিল। এখন পর্যন্ত আমাদের সংবিধানে তার প্রত্যেকটা পাতায় ওনার সই আছে, এবং ওনার হাতের লেখাই আমাদের সেই সংবিধান। তার নাম হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রেজাদা। আচ্ছা, এই গেল একটা ইম্পর্টেন্ট তথ্য, ঠিক আছে। এবার দেখবে আমাদের মানে একদম প্রাথমিক যে তথ্যগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, অনেক তো গল্প আছে, দরকার নেই গল্পগুলো শোনার, গল্পগুলো মাথায় রাখার দরকার নেই। আমি চলে যাবো একদম হার্ট অফ দ্য পল সায়েন্সে, সেটা হচ্ছে যে দেখো 1 নম্বরে লেখা আছে সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হয়েছিল কাকে? গণপরিষদকে, যাকে বলা হচ্ছে সংবিধান সভা, ঠিক আছে তো, যাকে বলা হয় সংবিধান সভা, একে ইংলিশে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, TITUENT।
অ্যাসেম্বলি, এর উপর দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনার এই কমিটিকে লিখতে হবে। আচ্ছা, এবার দেখো ওই গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল এই ব্যাপারে, এটা এই সালটা খেয়াল রাখতে হয়, 1946-এ 9 ডিসেম্বর। এইভাবে এইভাবে অনেকগুলো অধিবেশন হয়েছিল, ঠিক আছে তো। এবার দেখবে, এবার এই প্রথম অধিবেশনের যিনি চেয়ারম্যান ছিলেন তার নাম হচ্ছে ডক্টর সচিদানন্দ, এটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। প্রথম অধিবেশন হয়েছে, সেই অধিবেশনে যা যা আলোচনা হলো, এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পঞ্চম অধিবেশনটা নাকি খুব ইম্পর্টেন্ট। যতগুলো অধিবেশন হয়েছিল সেখানে আমাদের পঞ্চম অধিবেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওটা আমি পরে কথা বলবো। এবার দেখো, ঠিক দুই দিন পরে 11ই ডিসেম্বর, দেখো এটা 9 ডিসেম্বর, ঠিক 2 দিন পরে 11ই ডিসেম্বর 1946-এ এই চেয়ারম্যান পদে স্থায়ী মেম্বার হয়ে গেলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি হয়ে গেলেন গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান। এটা ভিভিআই দিয়ে রাখবে। নাম্বার 4, প্রশ্ন চলে আসে আমাদের যে গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান কে ছিলেন, আর একটা কোশ্চেন আসতে পারে যে প্রথম চেয়ারম্যান কে ছিলেন। তো প্রথমটা হবে ডক্টর সচিদানন্দ, আর স্থায়ী হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার দেখো, এই গণপরিষদের অনেকগুলো মেম্বার ছিল, সংখ্যা আমার দরকার নাই জানার। সেখানে দেখবে ঠিক হলো যে একটা একটা খসড়া কমিটি বানাতে হবে, যারা সংবিধান নিয়ে কথা বলবে, সংবিধান নিয়ে সংবিধানের মেন যে পাণ্ডুলিপি ওরাই তৈরি করবে, ঠিক আছে। ভিন্ন ভিন্ন দেশের আইনগুলো বুঝবে, ভিন্ন ভিন্ন দেশের আইনগুলো জানবে, কোন দেশে কি আইন আছে, কোন দেশের আইনটা কেমন আছে, আচ্ছা কোন দেশের আইন থেকে আমি কি নেব, এইগুলো চিন্তা ভাবনা, তথ্যগুলো সংগ্রহ করা, এর জন্য একটা কমিটি বানানো হলো যার নাম খসড়া কমিটি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কমিটি। ওই কমিটির চেয়ারম্যান ছিলেন সমকালীন আইনমন্ত্রী ডক্টর বি.আর. আম্বেদকর। আমরা এনার নাম সবাই জানি, ঠিক আছে। এবার খসড়া কমিটি চেয়ারম্যান তিনি হলেন। আচ্ছা, এবার অনেক খড়কুট পুড়িয়ে লেখাও হলো, অনেক খসড়া লেখা হলো। লেখার পরে আমাদের সংবিধান প্রথম গৃহীত হলো, ঠিক আছে। আমাদের গণপরিষদে সেই অ্যাসেম্বলিতে যে হ্যাঁ এটাই হবে আমাদের সংবিধান, ওটা অ্যাকসেপ্ট হয়ে গেল 1949 সালের 26শে নভেম্বর। এই সালটা খেয়াল রাখতে হবে, এই সালটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। 26শে নভেম্বর ওটা গৃহীত হলো। আচ্ছা, এবার দেখো ঠিক 26শে জানুয়ারি 2 মাস পরে এই দিন থেকে সেই সংবিধানটা কার্যকরী হয়ে গেল, ঠিক আছে। 1950 সালে ঠিক 2 মাস পরেই 1950 সালে 26 জানুয়ারি, ঠিক আছে তো, আমাদের সংবিধান গৃহীত হয়ে গেল। তাহলে একটা আমাদের দেশের বা রাষ্ট্রের একটা সংবিধান থাকবে, ঠিক আছে তো। এবং সেখানে গৃহীত হলো যে রাষ্ট্রপতি থাকবে, থাকবে প্রধানমন্ত্রী, থাকবে মন্ত্রিসভা, সুপ্রিম কোর্ট তৈরি হবে, এইসব কথা কিন্তু গৃহীত হলো। এবং সেই কার্যাবলীগুলো এই দিন থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তাই দেখবে আমরা এই দিনটাকে বলা হয়, কি বলা হয়, এই দিনটাকে রিপাবলিক ডে, একে বলা হয় রিপাবলিক ডে, ঠিক আছে, প্রজাতন্ত্র দিবস। আচ্ছা দেখি পল সায়েন্স কে ভালো বোঝে, এই যে টার্মটা আছে প্রজাতন্ত্র, এই টার্মটার মানে কি রে? মানে গণতন্ত্র আর প্রজাতন্ত্র এই দুটো শব্দের মানে কি? হ্যালো স্যার, বল। প্রজাতন্ত্র মানে স্যার যে মানে প্রজাই শেষ কথা বলবে। আর যেখানে মানে ভারতের প্রধানমন্ত্রী মানে
যে আছে সে সংবিধান মেনে কাজ করবে, মানে আইন যে সংবিধানে যা আছে, যদি দেশে যদি ডেমোক্রেসি হয় হুম তাহলে কিন্তু তাহলে যদি ডেমোক্রেসি হয় তাহলে মানে দেশের প্রধানমন্ত্রী স্যার মানে ইচ্ছাকৃত কোনো আচ্ছা, আর কেউ? আনজারুল? স্যার এখানে বলেছে না বাই দ্য পিপল ফর দ্য পিপল। ডেমোক্রেটিক এবং রিপাবলিক। জনগণের দ্বারা যেটা প্রজাতন্ত্র মানে জনগণের দ্বারা নির্বাচিত কোনো প্রতিনিধি দেশের শাসন করার দায়িত্ব নেবে। আচ্ছা, আর গণতন্ত্র? রাষ্ট্রের যে আইন কানুন সেই নিয়ম অনুযায়ী সেই প্রধানমন্ত্রী বা শাসক রাষ্ট্রটাকে পরিচালনা গণতন্ত্রের করবে। শব্দের অর্থ হলো স্যার মানে যে যতগুলো পপুলেশন আছে সবাই মিলে চালাবে, যত সিস্টেম আছে গভর্নমেন্ট সিস্টেম আছে সেখানে কোনো সিলেক্টেড হ্যালো স্যার। একজন ব্যক্তি বা মনার্কি চালাবে না সেটাকে। স্যার গণতন্ত্র মানে হলো স্যার রুল, ঠিক আছে, আর স্যার রিপাবলিক বাই ল। কি বললে দীপঙ্কর, কি বললে? শুনতে পাচ্ছেন কি বললে একবার বলো। স্যার? বলো। গণতন্ত্র মানে হচ্ছে স্যার রুল বাই মেজরিটি, অর্থাৎ জনগণ যা বলবে তাই করতে হবে। আর রিপাবলিক মানে হচ্ছে রুল বাই ল, অর্থাৎ আইন যা বলবে তাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে কথাগুলো, একটু শোনো না। এই যে আমাদের ডেমোক্রেসি মানে হচ্ছে, যাকে বলা হয় গণতন্ত্র, এটা মানে হচ্ছে যে একটা দেশের সরকার বা গভর্নমেন্ট গঠন হবে জনগণ দ্বারা, ঠিক আছে? যেখানে যেখানে জনগণ প্রত্যক্ষভাবে, ঠিক আছে, প্রত্যক্ষভাবে কিন্তু একদম জনগণ ডিরেক্টলি প্রত্যক্ষভাবে জনপ্রতিনিধি তৈরি করবেন, ঠিক আছে? এবং এই জন্যই গণতান্ত্রিক নিয়মে প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রের চোখে সমান। এটা হলো ডেমোক্রেসি। আচ্ছা, রিপাবলিক কোনটা? রিপাবলিক হচ্ছে একটা দেশের মানে একটা রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান, ঠিক আছে তো, যে রাষ্ট্রপ্রধান মানে যিনি হচ্ছেন সাংবিধানিক প্রধান, উনি রাষ্ট্রপতি। তো সেই রাষ্ট্রপতিকে জনগণ পরোক্ষভাবে নির্বাচিত করবেন। কি বললাম? সাংবিধানিক যিনি প্রধান তিনি রাষ্ট্রপতি, এবং সেই রাষ্ট্রের যারা প্রজা, ঠিক আছে, সেই প্রত্যেকটা প্রজা সেই যে রাজা মানে রাষ্ট্রপতি ওকে পরোক্ষভাবে নিয়োগ করবেন। তো প্রথমটা বুঝতে পারলাম না, কিরে বললেন বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? দেখো এখানে টার্মটা কি আছে, প্রজা, আর এখানে গণ, ঠিক আছে? তো প্রজা মানে প্রজার জন্য টার্মটা আসবে রাজা, ঠিক আছে তো? আর এই যে আছে গণ, ঠিক আছে। এর জন্য টার্মটা আসবে প্রধানমন্ত্রী বা সরকার, মানে এটা আসবে গভর্নমেন্ট। তা আমাদের রাজাকে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিকে প্রজারা পরোক্ষভাবে মানে এরা তো রাষ্ট্রপতিকে তো যারা জনগণ বা প্রজা এরা তো ডিরেক্টলি ভোট দিতে পায় না, ঠিক আছে তো? না, তো ফলে রাষ্ট্রের যারা প্রজা তারাও কিন্তু রাজাকে নির্বাচিত করবেন। এটা হচ্ছে প্রজাতন্ত্র। মানে সেখানে সেখানে রাষ্ট্রের যে রাজা বা রাষ্ট্রপতি উনি শেষ কথা নয়, শেষ কথা হবে প্রজাই। তাই আমাদের আমাদের দেশ কিন্তু ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি।
তাহলে স্যার যে দেশগুলোতে রাষ্ট্রপতি পাওয়ার থাকে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে সেখানে কি? যেমন দেখবে তোমার ব্রিটেনে, ঠিক আছে তো, দেখবে ওখানকার ব্রিটেনে কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান বা রাজা বা রানী, ওখানে কিন্তু প্রজারা কিন্তু মানে জনগণ কিন্তু নির্বাচিত করে না। ওটা 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 ওদের চলে আসে বংশানুক্রমিক, চলে আসে বংশানুক্রমিক। আচ্ছা স্যার। ওটা কিন্তু হ্যালো। প্রজাতন্ত্র নয়। তাহলে ওটাকে কি বলবো স্যার ওটাকে? আচ্ছা না, এবার এবার যে দেশে, যেমন ধরো ব্রিটেন, ব্রিটেন কিন্তু গণতান্ত্রিক, কিন্তু ওটা কিন্তু রিপাবলিক না। রাষ্ট্রপতিতে দেখো, রাষ্ট্রপতিতে একটা সাম্মানিক পোস্ট, মানে যে দেশে হয়তো কোনো দেশে রাজা আছে, আবার সেই জায়গাতে কোনো দেশে রাষ্ট্রপতি আছে, ঠিক আছে তো। এবার রাজার পোস্টটা তো বংশানুক্রমিক, রাজার যে সিংহাসন তো বংশানুক্রমিক, কিন্তু রিপাবলিক দেশে এই রাজার সিংহাসন বংশানুক্রমিক হবে না। সেখানে সেখানে রাজাকে চুজ করবে প্রজারা নিজেই। হ্যালো স্যার। হ্যাঁ, বুঝতে পারলে? স্যার, এটা কোশ্চেন ছিল। বল। স্যার বলছি যে প্রত্যক্ষ গণতন্ত্র অর্থাৎ ডাইরেক্ট ডেমোক্রেসির এমন কোন দেশ আছে স্যার, যেখানে ভারত সরকার কোনো মানে মানে যে কোনো দেশের সরকার যা কিছু করবে পাবলিককে জিজ্ঞেস করে করবে যে আমি এটা করছি, বা কোনো ভোটের মাধ্যমে করবে যে আমি এই আইনটা আনছি, তোমরা সকলে মিলে ভোট দাও, এটা আনা যাবে কিনা। তো হ্যাঁ, এরকম মানে এই তো ইন্ডিয়া ডাইরেক্ট ডেমোক্রেসি। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়াতে হয়। স্যার ইন্ডিয়াকে এরকম তো নাই স্যার। ওখানে তো এরকম কি আছে? পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ গুলাই তো আইন পাস করে না, আমরা যাদেরকে চুজ করে পাঠাই, যে তুই যাকে এমপি পাঠাই, পাঠাচ্ছিস, তারাই তো আইন তোর বাড়ির চুজ পাশের করে। যে এমএলএটা, হুম। যখন আমার লোকসভা রাজ্যসভা যখন কোনো বিল আইনে পাস হয়, তখন তো লোকসভায় রাজ্যসভায় তো ওখানে তো উম, মানে ওখানে তো কনসেন্ট লাগে ওদের। তো এবার তুই তুই যাকে পাঠিয়েছিস, সেই এমএলএ, এমএলএ হলো, এমএলএ মানে তুই। এমপি গুলোকে। স্যার স্যার যে গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করছে স্যার, ডাইরেক্ট ডেমোক্রেসি, ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আর ইনডাইরেক্ট ডেমোক্রেসি ভারতকে বলছে, ভারতবর্ষকে বলছে যে পরোক্ষ গণতন্ত্র আছে, কারণ এখানে নাকি ভারত সরকার কোনো কাজ করতে গেলে নাকি পাবলিককে জিজ্ঞেস করে না। পাবলিককে জিজ্ঞেস করবে এরকম দেশ মনে হয় না খুব আছে একটা। তাহলে কি স্যার ডাইরেক্ট ডেমো মানে ইনডাইরেক্ট যদি বলা হয়, কি? তাহলে স্যার ডাইরেক্ট ডেমোক্রেসির কি দেশ নেই? মানে ডাইরেক্ট ডেমোক্রেসি আছে এরকম কি দেশ আছে, ওটাই বলছিলাম। আমার তো মনে হয় না যে এই টাইপের দেশ এক্সিস্ট করবে। না মানে জনগণ বলবে সরকার তাই করবে, এরকম তো হতেই পারে না, মনে হয় না। না না, তোর মনে হয় কনসেপ্টটা ভুল আছে মনে হচ্ছে। ডাইরেক্ট ডাইরেক্ট ডেমোক্রেসি সেটাই যেখানে যেখানে জনগণ ডিরেক্ট ভোট দেবে। আমি স্যার ওটা বুঝলাম, এই জনগণ যা বলবে সরকার তাই করবে, এটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি। না না, এটা আর এটা কখনো, ইনডাইরেক্ট আছে বিপরীতটা। না না, এটা কখনো হয়? ঠিক আছে, আমি বইটা, আচ্ছা আমি বইটা যদি পাই আপনাকে একটু ছবি তুলে দিব। যেটা আমার, তুই যেটা বলছিস ডাইরেক্ট ডেমোক্রেসি, ওটা হচ্ছে পিওর হুম, ডেমোক্রেসি, যেখানে জনগণ জনগণ প্রত্যক্ষভাবে ভোট দেবে। হুম, ঠিক আছে স্যার, আমি যেমন এবার এবার দেখে নি তাহলে। একটা পোলিং স্কুল তৈরি করেছিল না, স্কুল খোলা হবে কিনা, অভিভাবকরা ভোটদান, ভোটের কথা বলছে মনে হয়। যাই হোক, ঠিক আছে, ওটা আবার দেখতে হবে, একবার দেখে নিবি। আচ্ছা, তো আমার এই 1 থেকে 7টা পয়েন্ট খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে তো। আচ্ছা, আমি এবার চলে যাচ্ছি যে 1950 সালের 26 জানুয়ারি যেটা সংবিধান পেশ করা হলো, সরি 26 নভেম্বর, এবং যেটা ঠিক 2 মাস পরে কার্যকরী হয়ে গেল, যে হ্যাঁ ঠিক আছে, যা যা লেখা আছে এই বইটাতে আমাদের দেশের নাগরিক এইগুলোই মেনে চলবে, ঠিক আছে।
তাহলে সেই বইটা কিন্তু পাবলিশড হয়ে গেল, সেই বইটা বাধাই হয়ে গেল, ওই বইটা মোটামুটি আমাদের সংবিধান হয়ে গেল। তাহলে সেই সংবিধানটার উপরে কোশ্চেন হচ্ছে যে ওখানে কটা অংশ ছিল। দেখে রাখো, ওখানে মেন অংশ ছিল 4টা, তো আমি এখানে 5টা ভাগে ভাগ করে দিয়েছি আর কি। মানে তোমার ওই ধারা এবং অধ্যায় একটাই হবে। হ্যাঁ, দেখো একটা হচ্ছে তোমার, একটা হবে প্রিয়েম্বল বা প্রস্তাবনা বা মুখবন্ধ। আগে তো দেখো বইটার কিন্তু কোনো মুখবন্ধ ছিল না আগে, ঠিক আছে? বইটার কোনো প্রিয়েম্বল আগে ছিল না, ওটা পরে অ্যাড করা হয়েছে। জওহরলাল নেহেরু তার রিকোয়েস্টে ওটা অ্যাড করা হয়েছিল। তো একটা আছে প্রিয়েম্বল, মানে বইটা খুললেই তুই প্রথমে পাবি একটা প্রস্তাবনা পাবি, ঠিক আছে? তারপরে অধ্যায় 1 থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো এবার সেখানে আমার ধারা আছে, ধারা ছিল 395টা, এটা কিন্তু মূল সংবিধানে। এবার তারপর থেকে তো ধারা বাড়তেই থাকছে। আর মূল মূল সংবিধানে অধ্যায় ছিল 22টা, আর তপশিল মানে শিডিউল শিডিউল ছিল 8টা। আর দেখো লাস্টে আছে পরিশিষ্ট, এটাকে বলা হয় অ্যাপেন্ডিসেস, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডিসেস। এটা ছিল 2টো, এটা একদম বইয়ের শেষে, ঠিক আছে? বইয়ের শেষে অ্যাপেন্ডিক্স যুক্ত করা হয়, যেখানে একটা পাণ্ডুলিপি লেখার জন্য যা যা এক্সট্রা অতিরিক্ত কিছু কথা, অতিরিক্ত কিছু ছবি কথা এগুলো যখন অ্যাড করা হয় তখন সেগুলোকে রাখা হয় অ্যাপেন্ডিক্সে। তো এইভাবে আমাদের সংবিধানে 2টো অ্যাপেন্ডিক্স ছিল, এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মূল সংবিধান। এবার দেখো বর্তমানে কটা আছে, ঠিক আছে? সেই বইটাতে বর্তমানে কটা আছে। দেখো ধারা কিন্তু ফিক্সড বলা যাবে না, ঠিক আছে? তো ধারা হচ্ছে প্রায় 450টার উপরে আছে, বুঝা গেল? এবার দেখে নিতে হবে 2021 সালের পরিপ্রেক্ষিতে কটা আছে, এটা একটু নেট ঘেটে দেখে নিতে হবে। আচ্ছা, অধ্যায় আছে 25টা, ছিল 22টা, বেড়ে গিয়ে 25টা হয়ে গেছে। তপশিল শিডিউল ছিল 8টা, বেড়ে গিয়ে 12টা হয়ে গেছে। আর অ্যাপেন্ডিক্স ছিল 2টো, বেড়ে গিয়ে 5টা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বর্তমান সংবিধান। স্যার এগুলো পপুলেশনের উপর চেঞ্জ হয় না? হ্যাঁ 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 হ্যাঁ, হুম। রাজ্য রাজ্য বাড়লে, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি চলে যাও আমাদের যে সংবিধান বৈশিষ্ট্য কি কি আছে, কি কি দেখো, এই 10টা ফিচার্স খেয়াল রাখতে হবে। মানে এই যে মানে 12টা শিডিউল, 22টা অধ্যায়, হ্যাঁ, ঠিক আছে, প্রায় 450টা বেশি ধারা, এত এত বড় এত বড় সংবিধান আর কোনো দেশে নেই, ঠিক আছে? তো এবং মানে এত বড় বইটাকে লিখিত আকারে পাবলিশ করা, এটা কিন্তু মানে খুব সহজ কাজ নয় কিন্তু। এত বড় বইটাকে সহজ লিখিতভাবে পাবলিশ করা, ঠিক আছে? তো এটাকে সহজ কাজ নয়। তো ফলে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ লিখিত একটা জটিল সংবিধান। হুম, যেমন দেখবে আমাদের ব্রিটেনের, ওটা কিন্তু মানে ম্যাক্সিমামটা আছে অলিখিত সংবিধান ওটা, ঠিক আছে? আমাদেরও কিছু কিছু অলিখিত সংবিধান আছে, আমাদের অলিখিত অনেক কথা, অনেক অনেক কিছু আছে, কিন্তু আমাদের মেজরিটি হচ্ছে লিখিত। স্যার অলিখিত মানেটা কি স্যার? অলিখিত বুঝতে পারলাম না, মানে অলিখিত মানে হচ্ছে কি কি এক্সাম্পল? সংবিধানে লেখা নেই, ঠিক আছে? তো তার মানে আমাদের দেশের ক্ষেত্রে ইংরেজদের আমল থেকে কিছু কিছু বিধি, কিছু কিছু আইন যেটা ওদের আমলে ছিল, এবার সেটাই চলছে কন্টিনিউ, ওটাই হচ্ছে যেমন স্যার, অলিখিত, ওটা হচ্ছে অলিখিত। স্যার কি এক্সাম্পল কি আছে স্যার? এক্সাম্পল অনেকগুলো আছে, যেমন বলতে পারি তোমার ওই যে আমার যা মনে হচ্ছে ওই ব্যাপারটা,
যে এই মুহূর্তে মনে করতে গেলে আর আমি ক্লাসে বলেছিলাম, ভুলে গেলাম এখন দেখছি। যেমন ধরে নাও এই এই ব্যাপারটা যে যদি কোনো মানুষ প্রাইম মিনিস্টার হতে, ধরে নাও একটা এমপি প্রাইম মিনিস্টার হলো, ঠিক আছে তো? এবার ওই এমপিটা কিন্তু ভোটে দাঁড়ায়নি, তাহলে ওকে যে 6 মাসের মধ্যে জিতে আসতে হবে এটা কিন্তু কোথাও লেখা নাই আমাদের সংবিধানে। এটা হচ্ছে প্রথা, এটা বিধি, এটা আগে থেকে চলে আসছে, এখনোই মানছে। ও স্যার, এটা লেখা নেই? না ও, আমি ভাবতাম লেখা লেখা আছে নাকি। না, এটা লেখা নেই। এইভাবে স্যার দেখা যাবে, এইভাবে দেখা যায় যে এই টাইপের অনেক টাইপের প্রথা আছে আমাদের ইন্ডিয়াতে, যেগুলো লেখা নেই, যেগুলো অলিখিত আছে। স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছি স্যার, আপনি কি এই পলিটিক্স এর জন্য কোনো পার্টিকুলার বুকস রিকমেন্ড করেছেন? বই? হ্যাঁ স্যার। হ্যাঁ, বই তো কমেন্ট করেছি। আচ্ছা আচ্ছা। স্যার সেটা হচ্ছে, একটু বললে ভালো হতো। তুমি কি বুক লিস্ট পাওনি? বুক হ্যাঁ লিস্ট, স্যার। বুক লিস্ট পাওনি? না স্যার, আমি পাইনি। না স্যার। ও আচ্ছা। তুমি তুমি কি রিসেন্ট ভর্তি হয়েছো ক্লাসে? হ্যাঁ স্যার। স্যার এটা আমার ফার্স্ট ক্লাস, পিটি স্যার, ফার্স্ট ক্লাস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি আমি ওই গ্রুপে বাসনা বলছিলাম স্যার। আমি গ্রুপে আরেকবার বই বুক লিস্টটা আপলোড করে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা এবার স্যার চলো। এটা কি পলিটিক্স এর বলছি স্যার, এর আগে প্রিভিয়াস পলিটিক্স এর উপর ক্লাস হয়েছে না এটাই ফার্স্ট ক্লাস স্যার? এটাই ফার্স্ট ক্লাস। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা এবার চলো, এবার দেখো, এটা খুব ভালো একটা জায়গা। সেটা হচ্ছে যে আমাদের সংবিধানের একটা মেন বৈশিষ্ট্য হলো যে আমাদের সংবিধান সবসময় কিন্তু যুক্তরাষ্ট্রীয়। তার মানে হচ্ছে আমাদের দেশে রাজ্য এবং দেশ দুজন মিলে কাজ করবে, কেউ কিন্তু একা কাজ করতে পারবে না। জনগণের জন্য দুজন মিলে কাজ করবে, এটা হচ্ছে ফেডারেল সিস্টেম, ঠিক আছে? দুজন মিলে কাজ করবে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা। তবে একমাত্র যখন আমাদের দেশে যখন ইমার্জেন্সি জারি হয়, ঠিক আছে, আমাদের দেশে 3 টাইপের ইমার্জেন্সি জারি হয়। এবার সে 3 টাইপের মধ্যে যে কোনো একটা যদি জারি হয়ে যায়, তখন পুরোপুরি ক্ষমতা ভোগ করে সেন্ট্রাল, তখন রাজ্যের কোনো ক্ষমতা আর থাকে না। তাই বলা হয় এটা পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য আমাদের সংবিধানের। এটা কিন্তু খুব ভালো বৈশিষ্ট্য। নাম্বার 3 দেখো, আমাদের সংবিধানে মৌলিক অধিকারগুলোর স্বীকৃতি দেওয়া হয়েছে, এটা একটা বৈশিষ্ট্য। আমাদের বর্তমানে কটা আছে মৌলিক অধিকার? বর্তমানে 7টা হবে না স্যার? 6টা আছে। বর্তমানে 6টা আছে। বর্তমানে 6টা আছে। 6টা। 6টা। হ্যাঁ, ভেরি গুড। 7টা 6টা। ছিল। সম্পত্তির অধিকার বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 7টা ছিল। তবে ওই সম্পত্তির যেটা অধিকার আছে, রাইট টু প্রপার্টি, ওটা 1978 সালের 44তম অ্যামেন্ডমেন্টে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওটা হয়ে গেছে আইন, ওটা ওটা হয়ে গেছে তোমার রাইট, রাইট টু ল হয়ে গেছে ওটা, রাইট টু ল। আচ্ছা এবার দেখো, আমাদের সংবিধানে মৌলিক কর্তব্যের কথা লেখা আছে। মানে আমরা যারা ইন্ডিয়ানস আছি, আমাদের অনেকগুলো কর্তব্য মানতে হবে, ঠিক আছে? বর্তমানে আমাদের মৌলিক কর্তব্য কটা আছে? 11টা। 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 হ্যাঁ, আমাদের মৌলিক কর্তব্য 11টা আছে। তো এইগুলোর উপর আবার সেপারেট সেপারেট ক্লাস হবে, ঠিক আছে তো? এই যে মৌলিক অধিকার কটা আছে, কি কি আছে, সবটা বুঝতে হবে। মৌলিক কর্তব্য কটা আছে, হ্যাঁ, এসব বুঝতে হবে। এবার দেখো, এটা হচ্ছে আমাদের 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, সিঙ্গল সিটিজেনশিপ, এক নাগরিকত্ব। আমাদের দেশে কিন্তু এই সিস্টেমটা বিলং করে। আমরা সবাই ভারতীয়, মানে আমি বলতে পারবো না
যে আমি আমি আগে পশ্চিমবঙ্গীয়, তারপরে ভারতীয়। ঠিক আছে, আমি বলতে পারবো না আমি আগে উড়িয়া তারপরে ভারতীয়, আমি এটা বলতে পারবো না। এখানে রাজ্যের দ্বারা মানুষের সিটিজেনশিপ ফিক্সড হয় না, যেটা কিন্তু আমেরিকাতে আছে। ঠিক আছে, তো আমেরিকায় কিন্তু একটা মানুষের দুটো সিটিজেনশিপ, একটা হচ্ছে তার রাজ্যের আর একটা রাষ্ট্রের। তাহলে স্যার আমরা নিজে বলতে পারি না আমরা বাঙালি, এগুলো বলতে পারি না? হ্যাঁ, এটা এটা তো আমাদের কালচার, এটা আমাদের কালচার। আমরা বাংলা ভাষা বলি, কেউ বলছে উড়িয়া ভাষা, তো ও উড়িয়া বলতে পারে। এটা আমাদের কালচার, এথনিসিটি, এটা আমাদের এথনিক গ্রুপ, এটা আমাদের এথনিক গ্রুপ, এটা আমাদের মানে সিটিজেনশিপ নয়। মানে এরকম হবে না, দেখ, আমার জন্ম হলো পশ্চিমবাংলাতে, তা আমি বাঙালি, আমি 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 ভারতীয় নই, এটা আমি বলতে পারবো না। এই ব্যবস্থা আমার দেশে চালু আছে, একে বলা হয় এক নাগরিকত্ব, সিঙ্গল সিটিজেনশিপ। আচ্ছা, এবার দেখো আমাদের, আচ্ছা 6 নম্বরটা বললামই, 6 নম্বরটা আগেও বলা হয়ে গেছে, 2 আর 6 বক্তব্য একই হবে। এবার 7 নম্বর দেখো, সংসদীয় শাসন ব্যবস্থা, মানে পার্লামেন্টারি সিস্টেম। তার মানে তার মানে আমাদের দেশে একটা পার্লামেন্ট হবে, ঠিক আছে, একটা সংসদ হবে। এইটা কিন্তু মূল সংবিধানে লেখা হয়েছিল বা বলা হয়েছিল, যে পার্লামেন্ট যে পার্লামেন্ট হবে সেই সেই রাষ্ট্রের একটা মূল স্তম্ভ। এবার এবার আমাকে এবার পার্লামেন্ট সম্বন্ধে জানতে হবে, পার্লামেন্টে কটা কটা কক্ষ আছে, ঠিক আছে, লোকসভা রাজ্যসভা। এবার লোকসভা মেম্বাররা কিভাবে নিযুক্ত হয়, ঠিক আছে, একইভাবে মেম্বার অফ দ্য রাজ্যসভা কিভাবে নিযুক্ত হয়, পার্লামেন্টের মন্ত্রিসভা কিভাবে গঠন হয়। এবার আমরা সেপারেট সেপারেট ক্লাস করে নেব, ঠিক আছে। তাহলে একটা পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টের মাথা হবে রাষ্ট্রপতি, ঠিক আছে তো, আর তাকে হেল্প করবে মন্ত্রিসভা। এবার সেই মন্ত্রিসভার একটা মাথা হবে বা একটা হেড হবে, যার নাম হবে প্রধানমন্ত্রী, ঠিক আছে তো। এইভাবে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা থাকবে। এবার দুই কক্ষে আমাদের পার্লামেন্টে দুটো কক্ষ হবে, রাজ্যসভা লোকসভা, দুই কক্ষ মিলে কোনো একটা বিলকে আইনে আইনে পরিণত করবে। পার্লামেন্ট মানে দুই কক্ষ, আর রাষ্ট্রপতি, এই দুজন মিলে কোনো একটা বিলকে আইনে পরিণত করবে। এইগুলো সিস্টেম আমাদের দেশে প্রথম থেকে চালু হয়ে আছে। মানে দেখবে আমাদের দেশে না, আমাদের আমাদের সংবিধানে প্রধানমন্ত্রী বলে কোনো অধ্যায় নেই। মানে দেশে একটা প্রধানমন্ত্রী হবে, হ্যাঁ, এটা কিন্তু কোনো কথা উল্লেখ করা নেই। উল্লেখ কি করা আছে? উল্লেখ করা আছে যে একটা কাউন্সিল অফ মিনিস্টার্স হবে, মানে একটা মন্ত্রিসভা হবে। তার মানে একটা মন্ত্রীর সভা হবে, মন্ত্রীর একটা টিম থাকবে। এবার সেই মন্ত্রিসভাকে চালাবে একটা প্রধানমন্ত্রী, ঠিক আছে তো। এবং তিনি আবার রাষ্ট্রপতিকে সাহায্যও করবেন। এইভাবে প্রধানমন্ত্রীর পোস্টটাকে উল্লেখ করা আছে মূল সংবিধানে। তো কিন্তু এখন তো আমাদের মানে যেভাবে সিস্টেম দেখি আমরা, যে আমাদের কান্ট্রিতে প্রধানমন্ত্রী শেষ কথা, যেমন রাজ্যে মুখ্যমন্ত্রী শেষ কথা। হুম, ঠিক একইভাবে সেন্ট্রালে প্রধানমন্ত্রী শেষ কথা। আচ্ছা, আমি এবার চলে আসছি 8 নম্বর পয়েন্টটা, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট।
8 নাম্বারটা জরুরি অবস্থা মানে ইমার্জেন্সি সিস্টেম। আমার দেশে 3 টাইপের জরুরি অবস্থা আছে, জানা আছে কারো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জরুরি অবস্থা, আচ্ছা, জাতীয়, প্রাদেশিক আর জাতীয় অর্থনৈতিক, জাতীয় জাতীয়, রাষ্ট্রীয় আর অর্থনৈতিক। কি বলে? জাতীয় আর কি বললে? রাষ্ট্রীয় জরুরি অবস্থা আর অর্থনৈতিক জরুরি অবস্থা। ভেরি গুড, একদম ঠিক, একদম ঠিক বলেছো। জাতীয় মানে ন্যাশনাল ইমার্জেন্সি, ঠিক আছে। রাষ্ট্রীয় মানে মানে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা, রুল অফ প্রেসিডেন্ট, আর একটা হচ্ছে তোমার আর্থিক জরুরি অবস্থা। তো আমাদের দেশে ন্যাশনাল ইমার্জেন্সি আজ পর্যন্ত 3 বার হয়েছে, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা অনেকবার হয়েছে, সবচেয়ে বেশি বার হয়েছে ইউপিতে, ঠিক আছে। তো সবচেয়ে বেশি বার হয়েছে ইউপিতে, এটা খেয়াল রাখতে হবে। মনে হয় ওখানে হয়েছে 9 বার। এখন 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 মনে হয় আমরা সবাই দেখছি টিভিতে, এখন কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে বলি, আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্যেও কিন্তু হয়েছে অনেকবার। আমাদের রাজ্যেও কিন্তু রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা অনেকবার জারি হয়েছে। তো এই যে এখন বর্তমানে দেখবে, বর্তমানে বিজেপি গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট যে আছে টিএমসি গভর্নমেন্ট, একে কিন্তু বারবার ডিস্টার্ব করছে এবং তাদের লক্ষ্যই হলো যদি কোনোভাবে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। তো এবার মানে কন্ডিশনটা অচল না সচল, এটা তো ঠিক করবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো এবং সেটা রাষ্ট্রপতির এতে, রাষ্ট্রপতি শেষ কথা বলে আর কি, মানে এই সমস্ত কন্ডিশনে রাজ্যপাল এখান থেকে তথ্য পাঠাবে, রাষ্ট্রপতি সেটাকে বিবেচনা করবেন, আর সেভাবে এটা ঘোষণা হয়ে যায়। তো এখন এখন আমাদের দেশে, আমাদের রাজ্যে কিন্তু এই কন্ডিশনটা এখন চলছে। হ্যাঁ, যেটা আমাদের অপোজিশন পার্টি আছে, সেই পার্টি কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যদি কোনোভাবে রুল অফ প্রেসিডেন্ট জারি করা যায়। তো আমাদের রাজ্যেও প্রায় 3 থেকে 4 বার হয়েছে, তবে সবচেয়ে বেশি বার হয়েছে উত্তরপ্রদেশে, 9 থেকে 10 বার হয়েছে অলরেডি। যাই হোক, সংখ্যাটা আমার এখন মনে নেই এক্সাক্ট সংখ্যাটা, 9 বার বা 10 বার হবে। স্যার 5 বার হবে ওয়েস্ট বেঙ্গলে। 5 বার না? আচ্ছা, 5 বার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ। আর একটা আমাদের আছে আর্থিক জরুরি অবস্থা। এটা কিন্তু আমাদের কান্ট্রিতে একবারও হয়নি এখন পর্যন্ত। তো আমার এর উপরে একটা ক্লাস হবে, ঠিক আছে, এর উপরে একটা বড় ক্লাস হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে তুমি দেখছো না, এই যে প্রত্যেকটা কিন্তু 10টা যে আছে আমাদের বৈশিষ্ট্য, এরা কিন্তু একটা একটা নিজেরাই চ্যাপ্টার, ঠিক আছে। তো জিকে জন্য এরা একটা একটা চ্যাপ্টার। যেমন এই যে রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপতি একটা চ্যাপ্টার, এই যে ভোট সিস্টেম একটা চ্যাপ্টার, এই যে ইমার্জেন্সি একটা চ্যাপ্টার, পার্লামেন্ট একটা চ্যাপ্টার, তোমার সিটিজেনশিপ একটা চ্যাপ্টার, মৌলিক কর্তব্য একটা চ্যাপ্টার। ন্যাচারালি জিকে সেকশনটাতে এইসবের উপর প্রশ্নগুলো হয়। আচ্ছা, আমি এবার চলে আসছি 9 নম্বরে, যে আমাদের সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য হলো যে আমাদের দেশের যদি কোনো মানুষ অ্যাডাল্ট হয়ে যায়, তার মানে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ও ভোট দিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে এটা এই 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 কথা উল্লেখ করা আছে 326 নম্বর ধারায়। আগে তো আমাদের দেশে তোমার ভোট দিতে পারতো তোমার 21+ বয়সে, 21 আর 21+, ওটা পরে হয়েছে 18+, 18 কেউ জানো কোন সালে হয়েছে এটা? 1978। 78-এ না মনে হয়। আমার মনে হচ্ছে আরো সাল 1989 সাল 61 নম্বর সংশোধনের মাধ্যমে। 1990 হবে স্যার। কত?
1989। ভেরি গুড, ফাইন, একদম ঠিক, একদম ঠিক। 61তম অ্যামেন্ডমেন্ট 1989 সালে 21 থেকে হয়ে গেল 18 বছর বয়স। ঠিক আছে তো, এটা খেয়াল রাখতে হবে। 21 থেকে হয়ে গেল 18 বছর বয়স, সেটা হচ্ছে সালটা 1989। আচ্ছা, আমিও চলে আসছি 10 নম্বর পয়েন্টে, যে আমাদের দেশে পার্লামেন্টের একজন হেড হবেন। ঠিক আছে, যিনি হবেন রাষ্ট্রের প্রধান, তিনি নির্বাচিত হবেন। তো এইভাবে নির্বাচিত রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান আমাদের দেশের আর একটা বৈশিষ্ট্য। এইভাবে আমাদের সংবিধানের 10টা কিন্তু বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে এগুলো। এই হলো আমার আজকের পল সায়েন্সের ক্লাস। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। এটাকে পরে বারবার অডিও আকারে শুনে নেবে এবং আমি এর পিডিএফও দিয়ে দেবো। ঠিক আছে।